পূর্ব বাংলার বাঙালির মতো এত লজ্জাহীন জাতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। এ কেমন নগর, বারিধারা, গুলশান, বনানী, ধানমন্ডি, আরো যান, এখানে কোনো প্রাথমিক বিদ্যালয়ের জন্য জায়গা রাখাই পারে। তারা লজ্জিত, তাদের মাতৃভাষা বা তাদের যে দেশে তারা জীবিকা আহরণ করেন, মুনাফা আহরণ করেন, সেই দেশের ভাষা বাংলা। আমাদের যত এখানকার বিশ্ববিদ্যালয় আছে সবগুলিতে আগে ইংরেজি উপরে, বাংলাটা ছোট করে নিচে, যেন বইমাত্রীয় ভ্রাতা বা সতীনের পুত্র। এই যে আতিউর রহমান সাহেব যিনি গভর্নর ছিলেন, তিনি কিন্তু ডক্টর ইউনূসের গ্রামীণ এই যে মাইক্রো ক্রেডিটের প্রশংসা করে বই লিখেছিলেন, এখন তিনি লুকিয়ে রেখেছেন। আরো বহু এরকম লোক ছিলেন। এদিকে বলে ভাড়াটিয়া বুদ্ধিজীবী। আমাদের এখানে যদি প্রত্যেকের মধ্যে সম্প্রীতিয়তা বা সাম্যের কোনো ছিটে ফোটাও না থাকে, তাহলে এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে আমাদের। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনার শিরোনামটাকে, এই যে শহরের ভাষা, তারপর ছোট করে ইংরেজিতে লিখেছেন সিটি স্পিক্স। এটাকে বলে সৃষ্টিশীল অনুবাদ। অনুবাদ মানে তর্জমা, তর্জমা মাত্রই তাফসীর। ট্রান্সলেশন ইজ অলওয়েজ ইন্টারপ্রিটেশন। আগে আমাদের আদালতে যারা ট্রান্সলেটর ছিল, যেমন মাইকেল মধুসূদন দত্ত, তাদের চাকরির নাম ছিল কি ইন্টারপ্রেটার। কারণ জাজ সাহেবরা ছিলেন ইংরেজ এবং ভারতীয় সাক্ষী এবং বাদী বিবাদের তর্ক বিতর্ক জাজ সাহেব বুঝবেন না, তাকে অনুবাদ করে তিনি বুঝিয়ে দিতেন। আজকাল যেটাকে ওভারহেড ট্রান্সলেশন বলে সেরকম। তো আমি এই ইন্টারপ্রিটেশনটা পছন্দ করেছি, এটা বলা ভালো। আমার পক্ষে পছন্দ করা খুব কঠিন। ঢাকা শহর দিয়ে যখন আসি তখন লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে যায়। আপনার শতকরা গুণে দেখে ৯৯টি হচ্ছে ইংরেজিতে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং সর্বজন শ্রদ্ধেয় ভাষা, সেটা থাকার বিরুদ্ধে কোনো বক্তব্য কেউ রাখতে পারে না। কিন্তু নিজের ভাষাকে এত বেশি অবমাননা করা, এত হীনমন্যতায় ভোগা দ্বিতীয় জাতি পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমি শ্রদ্ধেয় বদরুদ্দিন ওমর সাহেবের উদ্ধৃতি দিয়ে বলছি যে বাঙালি বা পূর্ব বাংলার বাঙালির মতো এত লজ্জাহীন জাতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ, তার ভাষা নিয়ে। আপনি এই যে বনানী দিয়ে আমরা আসলাম, এটা কি শহর? এটা কি মানবিক শহর? শহর কাকে বলে? শহরের ভাষা বলতে ফারুক ওয়াসিফের কাছে আমি সবসময় একটা দুটো শিখি, আজকেও শিখলাম শহরের ভাষা। কিন্তু শহর বলতে আমি অন্য ভাষা বলি। শহরের ভাষা কি? পৃথিবীতে দেখেন নারী এবং পুরুষ দুই জাতির মানুষ আছে। মানে আজকালকার অশ্লীল বাংলায় বলে লিঙ্গ, আমি বলি জাতি। নারী জাতি, পুরুষ জাতি। কি করে শতকরা 50 জন করে হয়? আপনি কোনো পরিকল্পনা করেন? আল্ট্রাসোনোগ্রাম করেন? আজকাল ভারতে করে নাকি? হত্যা করে শিশুদেরকে। ইসলামের প্রথম যুগে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের সময় নারী শিশু হলে তার মেরে ফেলতো। কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে একটা শিশু যে নারী হয় আর একটা শিশু যে পুরুষ হয়, এটা একটা ভাষা। নারী পুরুষ কিন্তু ভাষা ছাড়া আর কিছুই নয়। মানুষ হিসেবে সবাই মানুষ। কিন্তু কেমন করে জগতে এই ভারসাম্য তৈরি হয়? এটা প্রকৃতির লীলা বলেই নিতে পারেন। 50 না হলেও 51, 49 অথবা 52, 48 এরকমই হয়। শহরের মধ্যেও এই ভাষাটা আছে। শহর কি? বড় বড় দালান কোঠা। ইউরোপ আমেরিকা বলে টাউন হাউস, একটার সাথে একটা টানা থাকে, মাঝখানে করে গ্যাপ থাকে না, কিন্তু রাস্তাটা অনেক বড়। আপনি ইংল্যান্ডের মতো অত্যন্ত নোংরা শহরে, যেটার নাম লন্ডন, ভারী নোংরা শহর, কিন্তু সেখানেও রাস্তা থেকে আপনার 40 কদম দূরে বাড়ি তৈরি করতে হয়। কিন্তু ঢাকা শহরে এটা কেউ মানে না। তাহলে শহর বলতে আমি যদি শহরের যদি দালান কোঠাগুলো পুরুষ হয়, যে দাঁড়িয়ে থাকে, যাকে ফেলাসের আকৃতি গ্রহণ করে, এই জন্য আমরা কুতুব মিনার করেছি, স্বাধীনতা স্তম্ভ করেছি। এর মধ্যে একটা ইমপ্লিসিট মানে ফেলোগোসেন্ট্রিজম আছে। এটা হচ্ছে লিঙ্গের ভাষা, মানে এটা পুরুষের ভাষা, এটা উত্থিত হয়। ফেলাস কথাটা খারাপ কথা না, এটা ওমারের লেখায় আছে। ফেলাস মানে যা ফুলে যায় এবং দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে আমাদের দালান কোঠা। কিন্তু একটা বিল্ডিং এর থেকে আরেকটা বিল্ডিং এর পরে একটা গ্যাপ থাকবে, একটা পার্ক থাকবে, একটা বসার জায়গা থাকবে। আর সেটা যদি নাও থাকে, যেমন বনানী বা গুলশানে কি আছে এমন কিছু, আপনি কোনো খালি জায়গা রাখছেন না। এইটা হচ্ছে নগরের ভাষা। তাতে অন্তত রাস্তা থাকে। এখন রাস্তা নাই বলে ট্রাফিক জ্যাম। আমাদের রাস্তা 1 ঘন্টা লাগলো। ওই পূর্বাঞ্চলের 300 ফিট দিয়ে আসার পর এখানে 1 ঘন্টা বসে থাকলাম আর্মি স্টেডিয়ামের সামনে। শুধুমাত্র কবরস্থানের রাস্তায় ঢুকতেই আমরা 45 মিনিট বসে থাকলাম। তাও নগর পিতার ভেপু বাঁচতেছে, কেউ ভ্রুক্ষেপ করে না। কে কাকে জেগে
এই হচ্ছে আমাদের নগর। এই খালি জায়গাটা হচ্ছে নারী। আপনারা জানেন চীনা পুরাণে আছে ইন এন্ড ইয়াং, একটা নারী একটা পুরুষ পরস্পরের সহায়ক। শহরেও আধুনিক নগরের সমস্যাকে, আমি ফারুকের ভাষায় যাচ্ছি না, আধুনিক নগরের ভাষাতে বাড়িগুলো কোঠা কোঠার মধ্যে, সেগুলো অতীব জলজান্ত সত্য। আমরা কতগুলি ম্যাচ বক্সের ভিতরে থাকি। আধুনিক ইউরোপেও তাই, শিল্প কারখানার শ্রমিকদের যে বসতিতে রাখা হয় সেগুলো আমরা এখন গড়ে তুলেছি। যেমন দিয়াবাড়িতে দূর থেকে দেখলে মনে হয় আরেকটা কাশিমপুর, কিন্তু কাছে গেলে দেখা যায় সেখানে একটা অন্তত রাজকে একটা প্রশংসা করতে হবে। এক দালানের পরে আরেকটা খালি মাঠ রেখেছে, তারপর আরেকটা দালান করেছে। যদি এটা প্রাইভেট সেক্টরকে দিতেন সেখানেও আরো 3টা বিল্ডিং করত। এই জন্য বোঝা হয় এই নগরের জন্য জনপ্রশাসন দরকার। যেমন আমাদের জনস্বাস্থ্য, জনশিক্ষা, আমাদের কোনো জনশিক্ষা আছে? এ কেমন নগর! বারিধারা, গুলশান, বনানী, ধানমন্ডি, আরো যান, এখানে কোনো প্রাথমিক বিদ্যালয়ের জন্য জায়গা রাখাই হয়নি, প্লটে রাখা হয় নাই। এখন যেগুলি প্লটে রূপান্তরিত হচ্ছে, ইংরেজি মার্কায় স্কুল করা হচ্ছে, কি আশ্চর্য, কি লজ্জা! সেগুলো বাড়ির প্লটকে স্কুলে রূপান্তরিত করা হচ্ছে। সিদ্দিকিস, জুনিয়র ল্যাবরেটরি, ধানমন্ডির কথা, সানবিন, সানিডে, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল, কার্ডিফ ইন্টারন্যাশনাল, নাম দেখলে বোঝা যায় তারা লজ্জিত। তাদের মাতৃভাষা বা তাদের যে দেশে তারা জীবিকা আহরণ করেন, মুনাফা আহরণ করেন, সেই দেশের ভাষা বাংলা। আমি বাংলাকে একটা প্রতীকী উদাহরণ হিসেবে বলছি। বাংলা অথবা 45টা ভাষার একটি ভাষা। ইংরেজি শিখতে হবে। আমাদের এখানেও সেদিন আর্মিতে বক্তৃতা দিতে গিয়েছিলাম এনডিসিতে, তো সেখানে থেকে শুধু ইংরেজিতে বক্তৃতা দেয়। আমাকে তারা দয়া করে বললো আপনি বাংলা বলতে পারেন, আমাদের কলেজের ভাষা যদিও ইংরেজি। বড় করে ন্যাশনাল ডিফেন্স কলেজ ওই কথাটা বাংলা হরফেও লিখেছে, ইংরেজিতেও লিখেছে। তাতে একটা প্রটোকল আছে, বাংলাটা আগে লিখেছে, ইংরেজিটা পরে লিখেছে। কিন্তু আমাদের যত এখানকার বিশ্ববিদ্যালয় আছে সবগুলিতে আগে ইংরেজি উপরে, বাংলাটা ছোট করে নিচে, যেন বৈমাত্রীয় ভ্রাতা বা সতীনের পুত্র। আমি এই প্রতীকে বলছি, কিন্তু আসল সমস্যা নগরের সমস্যা আমাদের দালান কোটা কোন ডিজাইনে, কোন আর্কিটেকচারাল ডিজাইনে হচ্ছে। এটা কি মার্কিন ডিজাইনে হচ্ছে না পুরনো ব্রিটিশ ডিজাইনে হচ্ছে? ব্রিটিশ ডিজাইন তো বর্বর, কিছু মনে করবেন না ব্রিটিশ ভদ্রলোকেরা। তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে চেয়েছিলেন তাজমহলের অনুকরণে, কিন্তু সেটা তারা পারেন না। আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, আচ্ছা তাজমহল যারা বানিয়েছেন তারা কি বুয়েট থেকে পাশ করেছিলেন? কোথা থেকে পাশ করেছিলেন? মানে একটা শিক্ষা ছিল, সেটা হয়তো কোনো প্রতিষ্ঠিত বিদ্যালয় ছিল না। এটা পরম্পরা বলে একটা শব্দ আছে, সিলসিলা বলে একটা শব্দ আছে, ওস্তাদের কাছ থেকে ওস্তাদ শিখত। মানে তাতেও যে এত সুন্দর দালান বানানো গেছে, এত সূক্ষ্ম কারিগরি করা হয়েছে, 20 বছর 22,000 লোক অথবা 22 বছর 20,000 লোক, হিসাব আমি ভুলে গিয়েছি, প্রাইমারি স্কুলে পড়েছিলাম, সেটা অসাধারণ জিনিস। এখন এটা আনসার পাস, ব্রিটিশরা এটা নকল করার জন্য একটা ক্যারিকেচার তৈরি করেছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিরাট মাঠ, গড়ের মাঠ, কিন্তু হয় না। তার কারণটা কি? তাহলে সে ব্রিটিশ আর্কিটেকচারই হোক আর আমেরিকান আর্কিটেকচারই হোক, এই যে আমাদের সংসদ ভবন একটা গিয়েছে, যেটার ভিতরে যাওয়ার কোনো উপায় ছিল না, এবার আন্দোলনের ফলে গেলাম, ভিতরে গিয়ে দেখি সেটা বর্বর কাণ্ড, নোংরা ময়লা পড়ে আছে, সেখান থেকে পানি দিয়েছে। আমাদের দেশে পানির দেশ, এখানে পানিতে প্রতিফলিত হবে, এটাই ছিল কানু সাহেবের আইডিয়া। কিন্তু এখন সেখানে শুধুমাত্র কাকে হাগে, এই যে নগরের ভাষা দুর্গন্ধ ছড়ায়। আপনি বলছেন মানে সেটা রক্ষা করার জন্য খরচ করা, শুনেছিলেন যে প্রাক্তন সংসদের প্রাক্তন স্পিকার কোনে ঢুকিয়েছিলেন কয়েকদিন, তো ভয়াবহ ব্যাপার। এই আর্কিটেকচার বাংলাদেশে করলো কিভাবে সেটা আমি আলোচনা করলাম। আমি বহু আর্কিটেক্টর ডেকে বলেছি এই আর্কিটেকচারের আইডিয়া এই দেশের জন্য। সুইডেনের পার্লামেন্ট দেখেন কি টাউন হাউসের মধ্যে মিশে আছে, বোঝাই যায় না এদের পার্লামেন্ট। আর এই দেশে এত পয়সা হচ্ছে নষ্ট করার জন্য, বলে এটা পাকিস্তান আমলে হয়েছিল দ্বিতীয় রাজধানী হিসেবে করুক, আমি সেই কথা বলবো না। কিন্তু নগরের আসল ভাষা হচ্ছে তাদের নারী যেমন থাকবে, পুরুষ যেমন থাকবে। কেমন? দালান থাকবে, রাস্তা থাকবে, যথেষ্ট পরিসর থাকবে, পার্ক থাকবে। আচ্ছা, এটা তো পরিকল্পিত নগর না হয়, যে সমস্ত নগর স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে, ইউরোপের সব প্রাচীন নগর স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে। ইউরোপের নগরের সাথে আমাদের নগরের মূল পার্থক্য কি? ইটালি হচ্ছে ইউরোপের নগরের একটা উদাহরণ হিসেবে বলছি, যেখানে রাজা মহারাজারা নগরগুলো তৈরি করে নাই, ব্যবসায়ীরা তৈরি করেছেন, যাদের বলা মার্চেন্ট ক্যাপিটালিস্ট, সদাগররা এবং নাবিকেরা, তারা থাকতেন। ভেনিস থেকে শুরু করে ইউরোপের যত শহরে, ইটালিতে দেখেন। আর ভারতবর্ষের শহর সম্পর্কে বলা হয়, এখানে রাজা মহারাজারা যেখানে ক্যাম্প করেছেন, সেই ক্যাম্পকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে। এবং ইংরেজরা পরে করলো কি,
সৈনিকদের বাসস্থানগুলি শহর থেকে সরিয়ে আলাদা করেন। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট শব্দের উৎপত্তি। তাদেরকে একদম ক্যারেন্টিন করে রাখা হয়েছে। ক্যান্টনমেন্ট মানে তাদেরকে ক্যান্টন বানানো হচ্ছে, যেখানে অন্যদের প্রবেশাধিকার থাকবে না। ইংরেজরা কি করেছিল দেশে? শহরে এক অংশে ইংরেজরা থাকবে, তারা তো এদেশে ব্যবসা করতে এসেছিল। পরে ঘটনাচক্র যখন তারা রাজা হয়ে বসলো, তখন তারা দেশের জনগণের কাছে নিজেদের আলাদা করলো। এই কোনো শুধু ইংরেজরা না, ফরাসিরাও করেছে। আলজেরিয়ার সমস্ত শহর দেখা যায়, শহরের উত্তর পাশে এটা হচ্ছে মডার্ন সিটি, আর দক্ষিণটাকে বলে কসবা, মানে কলোনিয়াল সিটি। তাদের মধ্যে যোগাযোগের একটা পথ আছে বটে, কারণ কসবা থেকে লোকেরা কাজ করতে ওখানে যায়, এছাড়া তাদের ওখানে যাওয়ার কোনো কারণ নাই। আমাদের দেশেও তাই হয়েছিল। কিন্তু ইউরোপে আগের দিকে শহরের পরিকল্পনা একরকম ছিল, এশিয়াতে একরকম ছিল। যেমন চীনে শহর কিভাবে গড়ে উঠেছিল, আগে রাজা হচ্ছে শহরের কেন্দ্রে, রাজার বাড়ি, একটা কম্পাস কাটা হতো, চতুর্দিকে আস্তে আস্তে অন্য এলাকার মানুষ থাকবে। রাজা কতজনের উপর আধিপত্য বিস্তার করেন কোন অঞ্চলের উপর, এইভাবে তাদের মহল্লা ঠিক করা হতো। ধরে নেওয়া হতো পৃথিবীর কেন্দ্র হচ্ছে চীনা, এখনো তারা মিডল কিংডম বলে। জাপানেও তাই, টোকিওতে রাজবাড়িতে দেখেন শহরের কেন্দ্রস্থলে যাও। কিন্তু নিউ ইয়র্কে গেলে দেখা যায় নিউ ইয়র্ক অন্য এক ধরনের শহর। 1945 সনে জন পল সার্ত্রে নিউ ইয়র্ক গিয়েছিলেন, একটা প্রবন্ধ লিখেছিলেন। তাদের দেখাচ্ছেন যে নিউ ইয়র্ক যে কলোনিয়াল সিটি উনি বলছেন। কলোনিয়াল সিটির প্রমাণ কি? তার রাস্তাগুলো উত্তর দক্ষিণে লম্বা, এগুলিকে অ্যাভিনিউ বলে। পূর্ব পশ্চিমে আর কতগুলি রাস্তাগুলিকে স্ট্রিট বলে। আবার সবগুলিকে যোগ করার জন্য বাঁকা আঁকা বাঁকা রাস্তা হয়েছে, ওটার নাম ব্রডওয়ে। আমেরিকার প্রায় শহরে একটা ব্রডওয়ে থাকবে, এক কোণা থেকে আরেক কোণা যাওয়ার জন্য। কিন্তু এটা যে মাপা শহর, কিন্তু সেই নিউ ইয়র্ক শহরের আদি যেটা অংশ ছিল ডাচদের আমলে, যেটা ওয়াল স্ট্রিট, ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট, ওই জায়গাতে শহরের রাস্তা কিন্তু আঁকা বাঁকা, মানে ওইটার মধ্যে একটা স্বাভাবিক ছন্দ পাওয়া যায় গ্রিনিচ ভিলেজ পর্যন্ত। তারপরে আপনার রাস্তা যখন 1 নম্বর শুরু হলো, তার থেকে একেবারে 168 নম্বর রাস্তা, 58 নম্বর রাস্তা পর্যন্ত শহর একবারে মাপ, আপনি বলে দিতে পারবেন কোথায় গেলে কোথায় যাবে। কিন্তু আমি ঢাকা শহরের কথা আর বললাম না। পুরনো ঢাকা তো স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল। এটা ছিল এদিকে 1 মাইল 1.5 মাইল, উত্তর দক্ষিণে আর পূর্ব পশ্চিমে 4 মাইল। মুঘল আমলে গড়ে ওঠা শহর ছিল সেটাই, এটা ঢাকা। ওয়াইজগার্ড এক ব্রিটিশ ভদ্রলোকের নামে শহরের মধ্যে। তারপরেও একটা যেটাকে বলে স্বাভাবিকতা ছিল। স্বাভাবিকতা কাকে বলে এটা বলে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি, যে শহরের স্বাভাবিকতা কি? মানুষের সাথে শহর যে একটা কালেকটিভ একটা অস্তিত্ব আছে, তার সাথে শহরের সম্পর্ক কি? জনগণের সাথে শহরের সম্পর্ক তৈরি হয় একটা ভাষার মধ্য দিয়ে। মানে শহরের ভাষা কি সেটা এর চেয়ে অতিরিক্ত, এটা হচ্ছে এক ধরনের মিথ বা পুরাণ। এই যে শহরকে একটা জীবন্ত সত্তা হিসেবে দেখা, শহরের কান্না আছে, শহরের বেদনা আছে। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসে যখন লেখে কাঁদো নদী কাঁদো, তাতে এখন এখানে লিখেছে, যদি লিখতে পারেন, আমাদের আইডব্লিউটি একটা বিজ্ঞাপন দিয়েছে, নদী একটি জীবন্ত সত্তা। সেই সত্তার বানানে লিখতে পারে না। ঢাকা শহরে আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলে একটা সত্তা আছে, তার সাধারণ সম্পাদিকা চিঠি লিখতেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক বলে আমি ওই চিঠি পেতাম। তাদের দেখে 1 পৃষ্ঠায় 25টা 30টা করে ভুল। আপনি মনে করতে এই 2 ঘটনার সাথে সম্পর্ক কি? অর্থাৎ যে দেশে মাতৃভাষার সম্পর্কে কোনো ন্যূনতম শ্রদ্ধা বোধ নাই, সে তাকে জিজ্ঞাসা করেছিল আপনি এটা ভুল করলেন কেন? সে বলে আমি যা ভুল করি সেটাই বাংলা হবে। বেশি দিন আগের কথা না, 1 বছর আগে হয় না এখন। এটা বলে অহংকার পতনের মূল। না জানাটা আমাদের বিধিলিপি, কিন্তু না জেনে অহংকার করা, না জানাটাকে ডিফেন্ড করা শক্তির জোরে, এটা ভয়ানক নিয়তি। মানে যে নিয়তি প্রকৃতি নির্ধারণ করে সেই নিয়তি নয়, যে নিয়তি আমি নির্ধারণ করি এটা সেই নিয়মিত, এটা আমার মুহিম। এইটাই হয়েছে। শামসুজ্জামান খান বলে বাংলা একাডেমির একজন মহাপরিচালক ছিলেন, তার ফেসবুক স্ট্যাটাসে প্রতি স্ট্যাটাসে 20টা করে বলতে থাকতো। মানে তাহলে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক বলেন কিভাবে? সমস্যাটা হচ্ছে এখানে আমার দেশে যোগ্য লোকের অভাব থাকতে পারে, কিন্তু অযোগ্য লোকের কোনো অভাব নাই। কিন্তু আপনি বেছে বেছে অযোগ্য লোকগুলিকে যে আপনি যোগ্যতার আসনে বসাবেন। এই নগরের পরিকল্পনা সম্বন্ধে যারা জড়িত ছিলেন, সেই মাদানী সাহেব থেকে শুরু করেন না কেন, মানে তারা তাদের শ্রেষ্ঠটাই করেছেন। এটা যখন ডিআইটি ছিল তখন আমি দেখেছি রাজ্যে পরিকল্পনা। তো এই পরিকল্পনার মধ্যে তারা ঢাকাকে টঙ্গীর সাথে যোগ করবে, মিরপুরের সাথে যোগ করে ওদিকে সাভারের দিকে যাবে, সব পরিকল্পনা ছিল। কিন্তু ধীরে 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 আমরা প্রত্যেক লাইনকে ট্রান্সগ্রেস করেছি, একটা থেকে অতিক্রম করার একটাতে গিয়েছি।
এই জন্য আমরা যে একটা সাধারণ মিথে চলে করি, যদি শহরে নারী এবং পুরুষ এই কথা আমি বললাম, এটা একটা মিথ। কিন্তু এই মিথের ভিত্তি কি? ইউরোপে যেখানে যত বড় বড় পণ্ডিত আছে তাদের গুরু হচ্ছেন প্লেটো। প্লেটো সাহেব তার রিপাবলিক এবং অন্যান্য বইতে নগরের পরিকল্পনা করেছেন। একটা শহরের নাম দিয়েছেন আটলান্টিস, আর একটা নাম দিয়েছেন ম্যাগনেসিয়া। দেখবেন গ্রিসের শহরগুলো 10টা ডেকাতে বিভক্ত থাকতো। সক্রেটিসকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, 10 ওয়ার্ড থেকে এক ওয়ার্ডে 50 জন করে 500 জন লোকের কোর্টে তার বিচার হয়েছে, ওটা হলো পার্লামেন্ট। মানে তখন আমরা প্লেটো করেছিলেন, তার ওটাকে 12 ওয়ার্ডে বিভক্ত করেছিলেন, আটলান্টিসে ম্যাগনেসিয়া। তাদের এইটা চলতে থাকে একেবারে আধুনিক যুগের গোড়ায়। 16 শতাব্দীতে একটা বিখ্যাত বই হচ্ছে ইউটোপিয়া। ইউটোপিয়া কিন্তু প্ল্যানটা এমনভাবে করে কল্পিত শহর, পৃথিবী যেখানে ইকুয়াডর মানে ইকুয়েটর মাঝে মাঝে পড়েছে বিষুব অঞ্চল, ঠিক সেইখানে একটা দ্বীপের কল্পনা করেছেন স্যার টমাস মোর। ইনি বড় পণ্ডিত ছিলেন, নানা ভাষায় বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু নগরের একটা পরিকল্পনায় তিনি ওখানে পেশ করেছেন। লক্ষ্য করার বিষয়, নগরের আশপাশে আছে কৃষিক্ষেত। আধুনিক আমি শহরের ভিতরে যখন বললাম, শহরের ইকোলজি যখন ঠিক করবেন, আমি শহরের রাস্তা আছে এবং শহরে মানুষের বাড়ি আছে, শহরে পার্ক আছে এবং মানুষের হাঁটা চলার জায়গা আছে, বাসস্থান, এবং এই দুটার মধ্যে একটা ভারসাম্য দরকার। আমাদের এখানে আছে কিনা দেখেন। একইভাবে গ্রিসেও সব দেশে শহর কোথাকে জীবনযাপন করে, সমস্ত শস্য আসে গ্রাম থেকে, কৃষিক্ষেত্র থেকে। তাহলে কৃষি এবং শিল্পের যদি ভারসাম্য না থাকে তাহলে কিছুই হবে না। মা সতর্ক পরিষ্কার করে বলতেন বিপ্লবের পরে যে হাঁটতে গেলে মিয়া 2টা ঠ্যাং লাগে, একটা নাম শিল্প, একটা নাম কৃষি। আমাদের এখানে কৃষিক্ষেত্রে কৃষক কি দাম পায়, আর শহরে আস্তে আস্তে কত মধ্যসত্ত্বে সেটাকে কি দামে আমরা কিনি, মাঝখানে অনেক ঘটনা ঘটে যায়। আমাদের এখন সেদিন বলছিলাম আমার এক বন্ধু, ঢাকা শহরে যেখানে শহরের সম্প্রসারণ হচ্ছে তার আশপাশের গ্রামগুলো এখন ঝুঁকির মুখে আছে, এবং বিনা কারণে আপনি গ্রামগুলোকে দখল করে ফেলতেছেন। এই যে পূর্বাঞ্চলের দিকে ধানসিঁড়ির দিকে দেখা যায়, আমি বহু কৃষকের সাথে আলাপ করেছি, বলে আমাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। যেখানে আছে গ্রিন ইউনিভার্সিটি, যেখানে হয়েছে ইউএস বাংলা বিমান যাত্রা চলাচল, সেখানে জিজ্ঞেস করলাম, সকলে বলে এখানে আইসা আগে আমাদের বছরগুলি বিক্রয় করতে হবে। বলে না, আমি তো আমার জমি বিক্রয় করতে, তারা এখনো আছে ওখানে, বলে আইসা আগে দেয়াল দিয়ে দিচ্ছে, আর না বেঁচে গেলে পারি। এই হচ্ছে, অর্থাৎ যখন বড় শহরের পাশে যেখানেই গ্রাম আছে এখন সবাই ঝুঁকির মুখোমুখি। একদিকে আমরা বলছি আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে শহরে আমরা নির্বিচারে গ্রহণ করছি। আচ্ছা, এর কোনো বিকল্প কি আছে? মানে আধুনিক শহর সম্পর্কে সবচেয়ে ভালো লিখেছেন বলে যাকে আমি জানি, তার নাম হচ্ছে ওয়াল্টার বেঞ্জামিন ওরফে ওয়াল্টার বেনিয়ামিন। তার একটা বিখ্যাত বই 1930-এর দশকে তিনি শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। তার মৃত্যুর পরে প্রায় 1200-1300 পৃষ্ঠার একটা পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে, এটা নাম হলো দি আর্কেডস প্রজেক্ট। জার্মান ভাষায় বলে পাসাগেন বেরকা। প্যারিসে এগুলিকে আমরা যেখানে নিউ মার্কেটের মতো যেগুলি হয়েছে, মানুষ একসাথে যায়, বাজারও করে, আবার রাস্তাও, এগুলিকে পাসাগেন বলে জার্মান ভাষায়, আর ইংরেজিতে আর্কেডস বলে। সেখানে উনি দেখিয়েছেন যে শহরের এই জায়গায় যারা ঘুরে বেড়ায়, ফারুকের কথা আমি আসার সময় যেটুকু শুনছিলাম, উনি কবি বোদলেয়ারকে তার একটা চরিত্র বানিয়েছেন যে শহরে ঘুরে বেড়ায় এবং দেখে সবকিছু। সেই সবকিছু তো আছে, আবার কিছুতেই নাই। শহর এই যে স্বাধীনতা দেয়, এটা আধুনিক যুগের প্রথম সংজ্ঞা ছিল এটাই। এরউইন পানফস্কি বলে এক পণ্ডিত আছেন, তিনি তার বইতে দেখিয়েছেন যে মধ্যযুগ যেটা বলা হয় ইউরোপে, তার আর্কিটেকচারকে বলা হয় গতিক, বড় বড় বিরাট বিরাট আরেকটি পায়াওয়ালা। এবং তিনি স্কলাস্টিক চিন্তা যেটা বলে, যেটা শুধুমাত্র আয়াত, সূরা এবং যাকে বলা হয় রুকু উদ্ধৃত করে, ওখানে মুখ বলা আছে সেটা নিয়ে তর্ক বিতর্ক করে, সেই জাতীয় চিন্তার সাথে ওই মোটামোটা অশ্বত্থমাহত গজ ইতি টাইপের দালানের যোগাযোগ আছে। তো আধুনিক যুগের দালান কিরকম, আধুনিক যুগের বাড়ি কিরকম দেখেন। এই যে গ্লাস আর্কিটেকচার শুরু হলো, তার গোড়ার দিকেই ওয়াল্টার বেনিয়ামিন লিখছিলেন, তিনি বলেন সিটি এয়ার ব্রিথস ফ্রিডম। শহর মানুষকে মুক্ত করবে, অর্থাৎ শহরে আপনি নির্ভাবনায় থাকতে পারবেন না। এখন সেখানেও শহরে এখন কি সমস্যা, ছিনতাইকারী। শহরে এখন কোপ দিয়ে আপনাকে রক্তাক্ত করছে, আপনি কি করে বাড়ি পৌঁছবেন সেটি উদ্বিগ্ন হয়ে থাকেন। শহরে আপনার নির্দ্বিধায়, বিনা সংকোচে, বিনা আতঙ্কে আশপাশে তাকাবার কি উপায় আছে? তাহলে শহর শুধু নগর পরিকল্পনাকারী কয়েকজন আর্কিটেক্টের ব্যাপার নয়। এমনকি বলতে গেলে
এটা তাদের ব্যাপার না। যুদ্ধ সম্পর্কে যেমন বলা হয় যুদ্ধ এত তুচ্ছ ব্যাপার নয়, এটা সৈনিকদের হাতে ছেড়ে দিতে হবে। মানে যুদ্ধ এমন তুচ্ছ ব্যাপার না যে জেনারেলদের হাতে ছেড়ে দিতে হবে। যুদ্ধ কিসের ব্যাপার? যুদ্ধ হচ্ছে পলিটিক্স বা রাজনীতির সম্প্রসারণ, শুধুমাত্র সেখানে হানাহানি ব্যবহার করা হয়। War is continuation of politics by other means. By other means মানে by violence. আমি তো নগর পরিকল্পনা তাই, এটাও এক্সটেনশন অফ পলিটিক্স বাই আদার মিনস। তা আমাদের পলিটিক্সের গলদ যদি আমরা না ধরতে পারি, জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো না। এখন যে নতুন নগর পরিকল্পনার কথা আমাদের ভাবতে হবে, তার সাথে আমার শহর পরিকল্পনা থাকবে। আমি একটা সহজ উদাহরণ দিই। আমরা যে রাজনৈতিক যুগে এখন বাস করছি, দেশে তো আমরা অনেক পরিবর্তন আনতেছি বলে বিশ্বাস করছি, কিন্তু যেটাকে বলা হয় ধরেন গত 1970 দশকের পর থেকে যখন গরিব দেশগুলি পৃথিবীতে মনে করছিল যে আমরা অর্থনৈতিক উন্নতির পথে প্রচন্ড বাধার মুখোমুখি হচ্ছি, তখন তারা দাবি করেছিলেন নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। তার একটা অকেশন আসছিল 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর। তেলের দাম বাড়াবার একটা মৌকা পেয়ে গিয়েছিলেন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওরফে ওপেক। সেইটার পথ দেখে যখন তারা 4 গুণ দাম বাড়াতে সমর্থ হয়েছিল, আমাদের দেশের তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু আরব দেশগুলি, যার মধ্যে ইন্দোনেশিয়াও আছে, যার মধ্যে ব্রাজিল আছে, রাশিয়া আছে, তেল উৎপাদনকারী দেশগুলি, ভেনেজুয়েলা আছে, তারা যে পেয়েছিলেন সেই পথ ধরে অন্যান্য দেশ ভাবছিল আমরা কি আমাদের ক্রম হ্রাসমান মূল্যের রপ্তানি পণ্যগুলির দাম একটু দর কষাকষি করে বাড়াতে পারি না, টার্মস অফ ট্রেডকে উন্নত করতে পারি না। তখন জাতিসংঘ 1974 সালে একটা প্রস্তাব পাশ করে বসেছিলেন যে টুয়ার্ডস এ নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। সেইটাকে কি করে ল্যাং মারতে হয় তার প্রমাণ দেখা গেল আমেরিকায় রোনাল্ড রেগানের নির্বাচিত হওয়ার পর এবং ব্রিটেনে মার্গারেট থ্যাচার নির্বাচিত হওয়ার পর। তখন থেকে তারা দেখবে যে তৃতীয় বিশ্বের অনেক দেশ যারা দেশের উন্নতির জন্য দু হাতে ধার করেছিল পশ্চিমা টাকা, সেটা শোধ করার সময় আসছে, কিন্তু সেটা শোধ করতে পারছে না, কারণ তাদের রপ্তানি দ্রব্যের দাম বাড়াতে পারছে না এবং তাদের আমদানি বিল ক্রমশ বাড়ছে। ফলে যে ব্যালেন্স অফ ট্রেডের যে ইমব্যালেন্স, সেটা করার জন্য তাদেরকে আরো ধার করতে হচ্ছে। এইটাকে বলে ডেট ট্র্যাপ, ঋণের ফাঁদে পড়েছে। দুর্ভাগ্যবশত আমাদের মাইক্রো ক্রেডিটের ইতিহাস অনেকটা তার পুনরাবৃত্তি আছে। অনেকে একটু উন্নতি করেছে, অনেকে ঋণ শোধ করার জন্য আবার ঋণ করেছে এবং তারা এই অনন্ত চক্রাবর্তের অর্থনীতিতে পড়েছে। সেইটাকে টেকাবার জন্যই ওয়ার্ল্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, যেগুলিকে বলা হয় ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এরা একটা নতুন কর্মসূচি চাপিয়ে দিয়েছিল। এটার নাম স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি। তার মানে হলো শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা চলবে না, বরঞ্চ এখন যে সমস্ত ভর্তুকি দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে এবং অন্যান্য জরুরি সামাজিক কল্যাণের খাতে, সেগুলি কাটতে হবে। ট্রেড ইউনিয়ন অধিকার সীমিত করতে হবে। এটা তারা, আমি খুব সংক্ষেপে বলছি, একেবারে ঋণে যারা জর্জরিত তাদেরকে এখনই নগদ ধার দিতে হবে, এটার নাম স্টেবিলাইজেশন। আর আপনার দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে। কি সংস্কার? আপনার সরকারি ব্যয় কমাতে হবে, জনকল্যাণমূলক ব্যয়গুলো কমাতে হবে এবং আপনার রপ্তানি বাড়াতে হবে। নিজেরা না কে হলো রপ্তানি করবে, এক্সপোর্ট অর পেরিশ স্লোগান লেখা হতো। তখন থেকে এক্সপোর্ট প্রসেসিং জোন এবং আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূত্রপাত হলো তখন থেকে। কিন্তু তারা একটা জিনিস তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইটা করলে এই পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। কি হবে? তারা বলে দুটো জিনিস প্রতিশ্রুতি দিল, এটা হলে তোমাদের দারিদ্র কমবে এবং সমাজের শ্রেণীতে শ্রেণীতে, মানুষে মানুষে বৈষম্য কমবে। কিন্তু 20 বছরের মাথায় এসে 2000 সালের থেকে দেখলো বৈষম্য তো কমে নাই, বরং বেড়েছে, বেকারত্ব বেড়েছে এবং দারিদ্রও বেড়েছে। তখন স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এটার নাম SAP বলে ইংরেজিতে, এটাকে কমিয়ে তারা গেল কি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিতে গেল। অর্থাৎ দারিদ্র কমাইতে হবে। সেটা নিয়ে তার আগে শুরু হয়েছে তাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, 90 থেকে শুরু হয়েছে। এর মধ্যে 10 বছর পার হয়েছে। তারপর 2015 পর্যন্ত তারা এটা চালিয়েছে MDG। আর আমাদের অর্থনীতিবিদ বা সমাজতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ নামে যারা আছে, তারা তোতা পাখির মতো সেটাকে আওড়াইছে। এই জন্য বলে এই দেশে একজনই অর্থনীতিবিদ আছে আমি দেখি না। আসার সময় একটা হাউসের আছে গভর্নর ভবন। আমি জিজ্ঞেস করলাম ডক্টর জহিরুল ইসলামকে, আমি গভর্নর ভবন কি? আমি তো বুঝতে পারি না, তো মোনায়েম খাতো না এখানে গভর্নর। বলে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইখানেই, অদূরে। এবং সে কি রাজকীয় ভবন। এই যে বৈষম্য, এই যে এটা অশ্লীলতা, সেই অশ্লীলরা PRSP বিক্রয় করলো, রিপোর্ট লিখলো, টাকা খাইলো,
এই যে আতিউর রহমান সাহেব যিনি গভর্নর ছিলেন, তিনি কিন্তু ডক্টর ইউনূসের গ্রামীণ এই যে মাইক্রো ক্রেডিটের প্রশংসা করে বই লিখেছিলেন, এখন পর্যন্ত লুকিয়ে রেখেছেন। আরো বহু এরকম লোক ছিলেন। এইদিকে বলে ভাড়াটিয়া বুদ্ধিজীবী, মার্সিনারি। তাদেরকে ইন্টেলেকচুয়াল কথা বলার দরকার নেই। মার্সিনারি ইজ এ মার্সিনারি। আমাদের আর্মিকে আমরা বলে ভলান্টিয়ার আর্মি, নো লঙ্গার মার্সিনারি, কিন্তু তাদেরকেও বেতন দিতে হয়। এরপরে শুরু হলো তাদের এখন এসডিজি, যার অধীনে আমরা আছি। কিন্তু আমাদের এখান থেকে মুক্তি হবে কিভাবে? কারণ আপনি সেই প্রোগ্রাম তো ছাড়ছেন না, যেটার নাম নিউ লিবারেল পলিসি, তার সাথে তারা বলছে নিউ লিবারেল ডেমোক্রেসি। দুটো একসাথে যায়। নিউ লিবারেল মানে কি? আপনি জাতীয় স্বাধীনতা অর্জন করেছেন বটে, ভুলে ব্রিটিশ এম্পায়ার, ভুলে ব্রিটিশ কমনওয়েলথে পরিণত হয়েছে, আপনাকে হ্যান্ড ওভার করেছে অন্য শক্তির হাতে। আপনার স্বাধীনতার অর্থকে মিথ্যা করে দেওয়ার জন্য বলছে। স্বাধীনতার মানে কি? আপনার দেশে বিদেশি পুঁজি কতটুকু আসবে, কতটুকু আপনার পুঁজি বিদেশে যাবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করবেন, সেটা তারা বলে খুলে দিতে হবে। এটার নাম লিবারালাইজেশন, এটার নাম ফ্রি মার্কেট। এটাকে তারা ক্যাপিটালিজম বলবে না, কেন ভাষণের নাম মুখে আনতে নাই। এটার নাম কি হবে? মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমি। এটার নাম কি? লিবারালাইজেশন। এই জন্য নিউ লিবারাল বলছে, কারণ এই জিনিসটা জন্ম 19 শতাব্দীতে। এখন এই জন্য নিউ লাগাইছে, এটা ল্যাটিন একটা প্রেফিক্স। আধুনিক বা নয়া স্বাধীনতা ব্যবসা। আমাদের দেশের বাংলা ভাষার যে অধোগতি হয়েছে তার একটা প্রমাণ। এটার অনুবাদ করেছে লোক উদারনৈতিক। লিবারেল উদারনৈতিক নয়, এটা মানে হচ্ছে খোলা নীতি। লিব্রে মানে হচ্ছে স্বাধীন। গরিবের কথা, কাঙ্গালের কথা তো আগামী শতাব্দীতে ফলবে। আমি এটা অনুবাদ করেছিলাম স্বাধীনতা ব্যবসায়। কারণ আপনার দুই মূল্যবোধ, লিবার্টি এন্ড ইকুয়ালিটি, এই দুটোর দাবিতেই আধুনিক ইউরোপের বুর্জোয়া শ্রেণীগুলি বিপ্লব করেছিল। ফ্রান্স তার হচ্ছে শ্রেষ্ঠ নাটকীয় উদাহরণ। নাটক কম করো প্রিয়, আপনি আমাকেও বলতে পারেন। আমি উদাহরণ স্বপ্ন ফরাসি বিপ্লবের দেই। এই নয় যে ফরাসিরাই পৃথিবীর একমাত্র বিপ্লব করেছে, আরো করেছে, কিন্তু তারা পরিষ্কার করে দুটো দাবি সামনে এনেছিল। আমাদের লক্ষ্য হচ্ছে স্বাধীনতা, দ্বিতীয় হচ্ছে স্বাধীনতাকে সম্পূর্ণ করতে হলে একটা জাতি গঠন করতে হবে। এবং জাতি কখনো গঠিত হবে না যদি সকলের মধ্যে সাম্য না থাকে, অন্তত বৈষম্যের মাত্রা যেন প্রকট না হয়। এই জন্য দুইটা কিন্তু অঙ্গাঙ্গী। মা শতকের কৃষি এবং শিল্পের মতো ফরাসিদের লিবার্টি এন্ড ইকুয়ালিটি চলবে। তৃতীয়টাকে বন্ধনের জন্য তারা একটা দড়ি দিয়েছেন, ওটার নাম দিয়েছে সম্প্রীতি, ইংরেজিতে বলে ফ্রেটার্নিটি। আপনার নগরের ভাষার মতো এটা ক্রিয়েটিভ অনুবাদ করলে হবে সম্প্রীতি। তাহলে স্বাধীনতা, সাম্য এবং সম্প্রীতি, এই তিনটা হলে একটা জাতি গড়ে ওঠে। এটা ফরাসিদের প্রস্তাব। আমরা হবু তা মানবাবুর কথা নাই, কিন্তু তার থেকে মর্মটা যদি স্বাধীনতা এবং সম্প্রীতি নেই। আমাদের এখানে যদি প্রত্যেকের মধ্যে সম্প্রীতি অথবা সাম্যের কোনো ছিটে ফোটাও না থাকে, তাহলে এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। এবং সেটাই হচ্ছে আমাদের। আমরা 1971 সনে স্বাধীন হয়েছি, কিন্তু এর পিছনে গেলে লোকের মধ্যে দেখি একজন আরেকজনের মুখ চাওয়া করে। 1947 সনে আমরা কি হয়েছিলাম? বুকে হাত রেখে বলে 71-এর স্বাধীনতার জন্য আমরা অনেক রক্ত দিয়েছি, কিন্তু 1947 সনের স্বাধীনতা তার চেয়ে কম জনপ্রিয় ছিল না। এটা আজকাল লুকাতে তৎপর। এবং যাকে তারা জাতির পিতা বলে জিন্দাবাদ মুর্দাবাদ দিয়েছে, তিনি 46 সনে কলকাতার দাঙ্গায় নিজের হাতে লড়েছেন। তার আত্মজীবনীতে সেটা আছে। আমাকে তার জন্য নাম বা বদনাম করতে হবে না। তার মানে 1947 সনে আমরা ভুল করি আর না করি, এইটাও স্বাধীনতার স্পৃহা থেকে আমরা প্রতারিত হয়েছিলাম, কিন্তু তাই মানে স্পৃহাটা মিথ্যা নয়। অথচ 1905 সনে পূর্ববঙ্গ ও আসাম মিলে এখানে একটা নতুন প্রদেশ তৈরি হয়েছিল, যার রাজধানী হবে ঢাকা। সপ্তদশ শতাব্দীতে ঢাকা রাজধানী ছিল, ঢাকা গভর্নর সদর ছিল। এই যে এখন যেটা 7 মসজিদ রোডে ঈদগাহ ময়দান আছে, সেটা ঢাকা শহর থেকে 2 মাইল দূরে ছিল। তো সেই শহরকে মুর্শিদ কুলি খান একেবারে নবাব সিরাজউদ্দৌলার একটু আগে, 50 বছর আগে, এই রাজধানীটা নিয়ে যায় মুর্শিদাবাদে। তো সেখান থেকে এটা কলকাতা ইংরেজদের আবার এটা ঢাকায় আংশিক ফেরত আসলে কিভাবে? পশ্চিমবঙ্গের হাত থেকে পূর্ববঙ্গ মুক্ত হলো। এবং তাতে নতুন ঘটনা কি? আসাম তার সাথে যুক্ত হলো। কারণ আসামের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি স্বাভাবিক, অনেক বেশি প্রাকৃতিক, যতটা না পশ্চিমবঙ্গের সাথে। ব্যবসার দিক থেকে, নদীর দিক থেকে, এবং জনগণের মুখের ভাষা, চেহারা, গঠনের দিক থেকেও। 1874 সনে সিলেটকে আবার আসামে নিয়ে যাওয়া হয়েছিল। সে আসামকে 1905 সনে ফেরত দেওয়া হলো। আন্দোলনের তোড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনের তোড়ে, যিনি আমার সোনার বাংলা গানের লেখক, তাদের আন্দোলনের তোড়ে 1911 সনে আবার আসামকে কেড়ে নেওয়া হলো এবং পূর্ব বাংলাকে পশ্চিমবঙ্গের সাথে জুড়ে দেওয়া হলো। এই যে কাহিনী আপনারা সকলেই জানেন, তার নেট রেজাল্ট হলো কি আমাদের এখন, সেটা আমি স্বীকার করতে চাই না।
অনেক আগের কথা আমি বলছি না, এইখানে প্রথম স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছিলাম 6 বছর ইংরেজের অধীনে, আংশিক স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা প্রাদেশিক স্বাধীনতা, পূর্ববঙ্গ, আসাম প্রদেশ 1905 থেকে 1911। তারপরে শান্তনু সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালানগুলি দিল, বিশ্ববিদ্যালয় সচিবদের জন্য, মন্ত্রীদের জন্য যে বাসভবনগুলি হয়েছিল সেগুলো অধ্যাপকদের বাসভবন হলে, যেখানে এখন আমাদের মন্ত্রীরা ওকে এবং পদত্যাগ করে হাইটা চলে যায়, সেগুলো হচ্ছে সেই জায়গায়। এই হচ্ছে আমাদের ঢাকা শহর। কিন্তু এখন আমরা সেটা বলতেও চাই না। এই স্বাধীনতা যদি মিথ্যা না করতে চাই, তাহলে আমাদের আর দুটো শব্দের সাথে পরিচিত হতে হবে। আমরা আমাদের সব স্বাধীনতা বিসর্জন দিয়ে বসে আছি। যদি আপনি দেশকে সত্যিকার অর্থে, এই যে ঢাকা শহরের রাস্তায় চলার মতো গাড়ি হচ্ছে না, এর একটা গাড়ি আমরা বানাতে পারি না। আপনি বলেন দেশে এত গাড়ি বানানোর দরকার নেই, কিন্তু এত আমদানি করছেন কেন? কার টাকায় আমদানি করছেন? ওই কৃষকের টাকাতেই। তাহলে আমার বক্তব্য হচ্ছে, নগর পরিকল্পনা করতে হলে আপনাকে রাস্তার পরিকল্পনা যেমন করতে হবে, গাড়ির পরিকল্পনা করতে হবে। এই দেশ তো নদীমাতৃক ছিল, এখনো নদীমাতৃক থাকতো। প্রকৃতি এর নদীগুলিকে শুকিয়ে ফেলেছে, এটা বলা পুরোপুরি সত্য নয়। মধুসূদনের কথিত কপোতাক্ষ সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। এখন গেলে আপনার চোখে পানি আসবে। কপোতাক্ষ এখন মানে সেখানে আর নিজের মুখই দেখা যায় না। এই জন্য দর্পণে দেখো নিজ মুখ। আমাদের নদীপথে যোগাযোগ ছিল অনেক কম ব্যয়বহুল। এখন দেখেন বরিশালে যাওয়ার জন্য লঞ্চ 3টাও যায় না, যেহেতু আপনি পদ্মা সেতু করেছেন। প্রদীপের নিচে অন্ধকার থাকে। যে পথ স্বাভাবিক, যে পথ কম ব্যয়বহুল, সেটাকে আমরা বন্ধ করেছি। আমরা এখানে, আমি ফারুকের সাথে যোগ করব, এটা শুধুমাত্র এই বাংলাদেশ আমলে হয়েছে তা নয়, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ব্রিটিশদের রেলপথ নির্মাণের সিদ্ধান্তের সাথে আমাদের নদীপথ দিয়ে যোগাযোগের সিদ্ধান্তের গন্ডগোল আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, নগর পরিকল্পনা শুধু নগর পিতাদের ব্যাপার নয়, এটা দেশ পিতাদের ব্যাপার। গন্ডগোলটা হচ্ছে এখানে, প্রাচীনকালে নগর শব্দটা আমরা ব্যবহার করছি সংস্কৃত শব্দ, আর শহর হচ্ছে ফার্সি শব্দ। এখন আমাদের দেশে আমাদের বান্ধবীরা শুক্রিয়া লেখলেই আর মেসেজের উত্তর দেয় না, বলে তুমি একটা বাংলা শব্দ লেখো। এখন শহর তো ফার্সি শব্দ, বোধহয় সে জানে না, নাহলে এটাও বাদ দিত। আপনাকে ধন্যবাদ এটাকে শহরের ভাষা বলার জন্য। নগর বলতে আমার আপত্তি নেই, বাংলা ভাষা এমনই যে সৃষ্টিশীল ভাষা, সে নগর এবং শহর দুটোকে নির্দ্বিধায় জায়গা দিতে পারে। আমরা বলি শহরে, নগরে, বন্দরে বন্দরে। দেখেন বন্দর শব্দটা আরবি শব্দ, এই জন্য আমাদের 19 শতাব্দীর মনীষীরা বন্দর শব্দ ব্যবহার করতেন না। আমি শ্যামাচরণ গাঙ্গুলির লেখা থেকে উদাহরণ দিয়ে বলছি, বলে কি সব তারা বলছে অর্ণবপথ, বন্দর বলবেন না, কারণ তাদের এটা খারাপ লাগে। অর্থাৎ সাগর বলবেন না। এই ধরনের আমাদের ভাষার ক্ষেত্রেও আমাদের উদার হতে হবে। আমি কথাটা শেষ করে আমরা নগর বলতে আমাদের, যদি আমরা শহর বুঝি, আমরা নাগরিক বলতে বুঝবো কি? আমার বন্ধুদের একটু উক্তি হচ্ছে কি, আমাদের সিটিজেন থেকে নাগরিক বলা হয়। কাম্পানেলা বলে এক ইটালিয়ান ছিলেন, তিনি একেবারে 1699 সনে একটা বই লিখেছিলেন, সিটি অফ দ্য সান। সিটি অফ দ্য সান, সূর্যের নগরী, সূর্য নগরী, সৌর নগরী। সেটা ওই চীনের মতোই। চীনের চিন্তা ভাবনা, কেন্দ্রে কি থাকবে, কোন এলাকায় কে থাকবে। নগর মানুষের পরিকল্পনার মধ্যে এভাবে ছিল যে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, বিভিন্ন পেশার মানুষ থাকবে, শ্রমের বিভাগ থাকবে। এখান থেকে আমাদের জানতে হবে এই শ্রমের বিভাগ কতটুকু সূক্ষ্ম হবে, কতটুকু তীক্ষ্ণ হবে, কারা তাজমহল বানাতে পারবে, কারা সূক্ষ্ম অলঙ্কার বানাতে পারবে। এটা নির্ভর করে দেশটার বাজার কত বড় তার উপর। অনেক পরে 18 শতাব্দীর শেষ দিকে অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডে বসে লিখলেন যে the extent of the division of labor is limited by the extent of the market. বাজার যত বিস্তৃত হয়, আপনার শ্রমের বিভাগ তত সূক্ষ্ম, তত বিস্তৃত হবে। অর্থাৎ আমরা গ্রামের সাথে শহরের যোগাযোগকে যদি বিচ্ছিন্ন করি, শহর মরে যাবে। আমাদের গোটা দেশ নিয়ে পরিকল্পনা না করলে আপনি শুধু শহরকে পরিকল্পনা করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে এটা তো আগামী 100 বছরও হবে না, বলে লাভ কি? আমরা এখানে যেখানে বলছি, আমরা সকলে পলিসি নির্মাণ করব না। আপনারা শুনবেন, আমি এই বলে শেষ করি। আজ থেকে 25 বছর আগে আমি যখন বিদেশ থেকে ফিরি, ঢাকা শহরে কতগুলো স্টাডি সার্কেল শুরু করেছিলাম আমরা। 20 জন 25 জন আসতো, তার মধ্যে ডক্টর জহিরুল ইসলাম ছিলেন, তখন থেকে আমার সাথে আছেন। তো বলছি, এখন দেখা যাচ্ছে এখন যারা গত বছর বিপ্লব করেছে, যারা আছে, তারা কেউ না কেউ কোনো না কোনো সময় আমাদের স্টাডি সার্কেলের সদস্য ছিল। আমি তখন মনে করতাম এখানে উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ কি? আমরা যেসব কথা বলছি, আমাদের ভাব জগতে যদি আমরা একটা আলোড়ন আনতাম,
আমরা মনে করি তখন এটা বিপ্লব হতো, কিন্তু তখন কোনো বিপ্লব হয়নি। আমরা একা পড়েছি, আমরা নিপীড়িত বা নিষ্পেষিত হয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা না একটা সময় একটা ফসল ফলে। কাজে আজকে বলবো এখানে যে আলোচনা হচ্ছে এটা হয়তো খানিকটা আপনাদের কাছে ইউটোপিয়ান মনে হতে পারে, যে এই নগর পরিকল্পনা করার জন্য আপনি কত আমাদের সাতকাহন শোনালেন, কিন্তু কে জানে কোথায় কি লুকিয়ে আছে। আপনারা যে ধৈর্য সহকারে শুনলেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আসসালামু আলাইকুম।